যাই হোক, ও নিজ বাসায় ফিরার একটা আনন্দ, সেটা সম্পূর্ণ আলাদাই বিষয়। এখন বলে যাও, নিজ বাসায় অনেক কষ্ট করে ফিরলাম, তো যদিও 2টার সময় ফিরেছি, তার মাঝখানে রাস্তায় অফিসও করেছি, মোটামুটি 2:30-3টার থেকে অফিসের কাজও করেছি। 20টার উপরে আবাস সার্ভে করেছি, ছবি তুলেছি। এইমাত্র হইলাল ঘাটে আমাদের নদী, সেই নদী ডুব দিয়ে যতক্ষণ আলো ছিল ততক্ষণ ছবিগুলো তুললাম। ডুব দিয়ে এখন ফিরলাম। তো এই জন্য 2টা রাত জাগিয়ে থাকিলেও কাজ করতে হইল, কারণ আমাদের কম নেটওয়ার্ক। আমাদের পঞ্চায়েত মন্ত্রী ঘোষণা করেছেন আগামী 15 তারিখের মধ্যে আবার সার্ভে কমপ্লিট করতে হবে। কাজ যারা যেগুলো হবে না তারা মিলে পাঠাবে, আপনারা সেটা জানেন। তো আমি মোটামুটি আমার সোনাগাড়া অঞ্চলের 4টা মৌজার দায়িত্ব নিয়েছি। তার মধ্যে 4টার মধ্যে সগড়ভাঙ্গাটা একটু টাওয়ার প্রবলেম নাই, বাকি 3টা মৌজায় নেটওয়ার্কের প্রবলেম, তাই কাজগুলা ডিলে হচ্ছিলই। তার সাথে সাথে আমাদের অফিসের ফুল টিমও লাগিয়ে গেছে যাতে কাজটা কমপ্লিট করা যায় এবং অঞ্চলে পুরা। তো সেটা আমার লাইভের মূল বিষয় নয়। লাইভের মূল বিষয়ে আমি চলে যাচ্ছি যে 2 রাত ঘুমাইনি, এরকম পরিশ্রমটা করেও এখনো পর্যন্ত টিকে থাকতে হচ্ছে, থাকবেও আশা করি। তো বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে দিল্লি আমরা গেছিলাম। তো কি এমন এমার্জেন্সি বিষয় ছিল যে আপনারা দেখেছেন 6-7 দিন আগেও আমাদের একটা দিল্লি টিম ছিলেন, যে জনগণনা কে কেন্দ্র করে যাতে সেই জনগণনা আমাদের কতগুলা কলম অ্যাড করা যায় তার ব্যবস্থা দানের জন্য আমাদের আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা মাননীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়ের নেতৃত্বে একটা বৃহত্তর টিম সেখানে ছিল। আপনারা দেখেছেন যে আরজিআই যে দপ্তর, সেখানে 3জন এমপিও উপস্থিত ছিলেন, জ্যোতির্ময় সিং মাহাতো, বিদ্যুৎ বরণ মাহাতো, সিপি চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন এবং আমাদের এই বক্তব্যটা তুলে ধরা হয়েছে। তো তার মাঝখানে এই যে তৎপরতা, এই তৎপরতার মূল কারণটা কি? যে আদিবাসী কুর্মী সমাজকে এই 5-6 দিনের মাথায় আরও তার ফুল টিমকে যাইতে হইল, একদম এমার্জেন্সি। 2:30টার পরে খবর পাওয়ার পরেও পরের দিন 12টায় দিল্লিতে সাক্ষাৎকার, কার সাথে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে আদিবাসী কুর্মী সমাজের টিমের সাক্ষাৎকার। এবং সেই টিমের সাথে সাথে আপনারা দেখলেন যে 4জন সাংসদও উপস্থিত ছিলেন। তো এই বিষয়টা আপনাদের একটু অবগত হওয়া দরকার আছে যে আমাদের আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা মূল খুঁটি মাননীয় অজিত প্রসাদ মাহাতো, তিনি একদিক থেকে আমাদের সাংসদদেরকে অনুরোধ করেছিলেন যে আমাদের এই অধিবেশন চলাকালীনই যাতে আমাদের অমিত শাহজির সাথে সাক্ষাৎটা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী, এবং এই কুর্মিয়ালি ভাষাটাকে যে সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্তির বিষয়টা যে নির্বাচনের পূর্ববর্তীকালে, একটু গল্পটা একটু পরেই হবে। আমি ওর ফোন নাম্বার নিয়ে আমি কথা বলি দেবো না, ওই গেটটা তো আমি একটু অন্য পারপাসে আছি। আমি কালকে আমি লোক পাঠাবো, লোক পাঠাই ওটা মাপঝোপ করে নেবে। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, আমি যে বিষয়টাই ছিলাম যে আমাদের মাননীয় অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে যে 4 সাংসদকে আপনারা দেখতে পেলেন,
তিনি এই বিষয়টাও দাবি রেখেছিলেন যে আগামী এই মানে চলতি যে আমাদের বর্ষাকালীন অধিবেশন বা বাদল অধিবেশন, এই বাদল অধিবেশনের মধ্যেই যেহেতু নির্বাচন পরবর্তীকালে অমিত শাহজি আমাদেরকে কথা দিয়েছিলেন যে সেখানে কুড়মিয়ালি ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার বিষয়ে, তো সেই বিলটা বাদল অধিবেশনে আসছে কিনা সেই ব্যাপারে সেই বিষয়ে জানার জন্য তিনি এমপি সাহেবদেরকে অনুরোধ করেছিলেন। অপরদিকে আপনারা জানেন যেটা নিয়ে আপনাদের বহু সমালোচনা, সেটা হচ্ছে যে টিকিট নেওয়া কার কার, বিশ্বজিৎ মাহাতো আদিবাসী কুর্মী সমাজের সংগঠক এবং রাজেশ মাহাতো শিক্ষক কুর্মী আন্দোলনকারী কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের নেতা। এই দুই নেতা ভোটে দাঁড়ায়, জিতার পরে একজন মন্ত্রী হয়েছেন, একজন এমএলএ হয়েছেন। তাদের রুট নিয়ে অনেকেরই প্রশ্ন। তো ইনারা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান যে নির্বাচন পূর্ববর্তীকালে আমাদেরকে যে কথা দেয়া হয়েছিল ইশতেহারে, যেটা প্রকাশ করেছে দল, সেই বিষয়ে অগ্রগতির জন্য ওনারা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান। তো মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এই বিষয়টা আমাদের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর কাছে উনি অনুরোধ করেন বা আবেদন করেন যে এই বিষয়টা যাতে আদিবাসী কুর্মী সমাজের সাথে বা কুর্মী সংগঠনের সাথে অমিত শাহজির একটা সাক্ষাৎকার হয়, তার জন্য আবেদন ওনাকে জানানোর জন্য বলেছিলেন। কাদের কথা অনুসারে বা বক্তব্য অনুসারে দুই বিধায়ক, কুর্মী আন্দোলনকারী দুই বিধায়ক রাজেশ মাহাতো আর বিশ্বজিৎ মাহাতোর অনুরোধে কে করেছিলেন কাজটা? মুখ্যমন্ত্রী। তিনি কাকে বলেন? জ্যোতির্ময় সিং মাহাতো। এই যে দুমুখী বিষয়টা, একটা হচ্ছে বিধায়কদের মুখ্যমন্ত্রীকে বলা, অন্যদিক থেকে আদিবাসী কুর্মী সমাজের মূল মান্তা মূল কোটি এমপিদেরকে বলা। এই দুই পক্ষের আবেদনে সাড়া দিয়ে জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ, লোকপ্রিয় সাংসদ, তিনি আবেদন জানান এবং তার আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় গৃহমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এমার্জেন্সি একটা ডেট দেন, অর্থাৎ 12 তারিখে 12টার সময় দেন। তাইলে এই যে তৎক্ষণাৎ সময়টা পাওয়ার পরে আমরা সেখানে উপস্থিত হই। এই জিনিসটাকে তালগোল পাকায় দেওয়ার অনেকেরই চেষ্টা। কেউ কেউ আমি দেখছি বড় বড় এক সময় বড় বড় কমিটির নেতা, কেন্দ্রীয় নেতা, অমুক নেতা, কেউ কেউ আবার রাগ অভিমান করে যে অজিত মাহাতো কিছু করছে না, আমি অন্য সংগঠনে যাই করিব, কেউ বা স্বাধীন স্বনির্ভর সংগঠন করে তারা প্রশ্ন তুলছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলে নেয়। কারা প্রশ্ন তুলছে? যারা বিভিন্ন সংগঠন চালায় তাদের নেতা। কেউ বলছে বর্ষা বা বাদল ফুরাই গেল, শীতকালের দিকে দেখাচ্ছে। কেউ বলছে চিঠি ছাপাটির ঝলক দেখাচ্ছে। কেউ বলছে নিজের সরকারকে কাছে নিজের এমপিদেরকে চিঠি করতে হচ্ছে। এই বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলছে। আবার বলছে কারা প্রশ্ন তুলছে? যারা নেতা, মানে তারা কত বড় নেতা, কত বড় গ্রহণযোগ্যতা, এটা নিজেরাই প্রশ্ন করে বুঝাই নিয়েছে। কারণ তাদের কি উচিত ছিল যে আমি অমুক কমিটির নেতা ছিলাম,
আমি এই দিল্লি যাইয়ে এই করলাম যে বর্ষাকালীন অধিবেশনে যেহেতু করার ছিল, কেন সরকার করল নাই, তার জন্য আমি অমিত শাহর কাছে চাপ সৃষ্টি করলাম, আমি মুখ্যমন্ত্রীর কাছে চাপ সৃষ্টি করলাম, সেটা কেউ বলছে না। মানে নিজের অকর্মণ্যতা, দুর্বলতা ঢাকাইতে যা গাল দেখাকে অজিত মাহাতোকে ঠারে ঠুরে হোক, প্রত্যক্ষভাবে হোক, পরোক্ষভাবে হোক, কেন হচ্ছে না শীতকালে এই বর্ষাকালীন অধিবেশনে, এই নিয়ে কিন্তু সাঁড়াশি আক্রমণ তারা শুরু করে দিল। আবার রিপিট করছি, কারা করলে? যারা নেতা, সাধারণ পাবলিক কেউ প্রশ্ন করে নাই, কারণ তারা জানে যে সরকারটা আদিবাসী কুর্মী সমাজ চালায় নাই। অজিত প্রসাদ মাহাতো মানে সরকার নয়, সরকারটা কি সিদ্ধান্ত লিবেক, কুর্মিয়ালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলভুক্ত করিবে কি না, বা ফার্দার কমেন্ট জাস্টিফিকেশন, কেউ আবার এইটা নিয়ে নিখোঁজ ডায়েরি করার কথাও বলছে, কিন্তু তাদের এতটুকু বুঝার আমার মনে হয় ক্ষমতা নাই। আমরা প্রত্যেকটা সমাজ সংগঠনের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, নির্দিষ্ট গোপন এজেন্ডা আছে, যে এজেন্ডাকে সামনে নিয়ে লড়াই করে এবং ওই লড়াই থেকে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা তারা ছিনাই আনে। তো আমাদের এখন কমেন্ট জাস্টিফিকেশনের কোনো প্রশ্নই নাই। প্রশ্নটা আমাদের কি আছে? প্রশ্নটা হচ্ছে আমাদের কুর্মিয়ালি ভাষাকে অষ্টম তফসিল ভুক্তিকরণ। তাদের কাছে ওই নেতাদেরকে আমি বলতে চাই, যারা এই বিভ্রান্ত করার চেষ্টা করছে সাধারণ মানুষকে, মানে নিজেদের দুর্বলতা প্রকাশ না করে অজিত মাহাতোর ঘাড়ে যে দোষটা চাপাইতে চাইছে, তাদের কাছে আমাদের দুটা প্রশ্ন। একটা হচ্ছে, আমাদের এই যে কুর্মিয়ালি ভাষাকে অষ্টম তফসিলভুক্তিকরণ, এটা আপাতত কার কাছে আটকে আছে? কেন্দ্রীয় সরকার। তাহলে কেন্দ্রের কাছে আমরা চাপ সৃষ্টি করাই আমাদের সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, যে আমরা চাপ সৃষ্টি করি। আমরা তো সরকার লই, আমরা তো করে দিতে পারবো না, তাহলে আমরা চাপ দিব যে কেন আপনারা বর্ষাকালীন অধিবেশনে বলেছিলেন করে দেব, কেন করছেন না, তার জন্য চাপ। এবং এই চাপটা আমরা দিয়েছি, যে কারণে অমিত শাহজি আমাদের সাথে বসেছেন। কেউ বা টুকলি করছে যে আবেদন করলেন 4 সাংসদ, তো এই 4 সাংসদ আবেদন করলেন কাদের উপস্থিতিতে? আদিবাসী কুর্মী সমাজের উপস্থিতিতে। তাদেরকে এড়াই দিল, কারণ তারা জানে যে এদেরকে সম্মান প্রদর্শন করা হয়ে যাবে। এই চিঠিটার গুরুত্বটা এমপিদের সাথে সাথে আদিবাসী কুর্মী সমাজের যে টিম গেছে সেই টিম গুরুত্বটা পাই যাবে। তাই ওই পার্টটাকে আউট করে দে, ওই ছবি আউট করে দে, দরকার হলে এডিট করে ছবিগুলো প্রকাশ কর, চিঠিগুলো প্রকাশ কর, কিন্তু অজিত মাহাতোকে প্রকাশ করে যাবে না, তাইলে তো ওরা ফুটে যাবে। এই যে একটা দীর্ঘ চক্রান্ত করে আসছে, কার ভরসায় করবে অজিত মাহাতো? কি দরকার আছে? বেটা তো এমএলএ হয়ে গেছে, যদি নাই করে কি যায় আসে? 78 বছর বয়স, কি যায় আসে? কিন্তু এই সমাজের প্রতি দায়বদ্ধতার কারণেই তিনি দিল্লি গেছেন এবং দিল্লি সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন। আবার বলছি, আদিবাসী কুর্মী সমাজ বা সমাজ সংগঠন, তার রুল হচ্ছে মাধ্যম, বার্তাটা পৌঁছায় দিয়া, হচ্ছে না কেন সেই বার্তাটা পৌঁছায় দিয়া, অথবা অনুঘটক, পজিটিভ ক্যাটালিস্ট, বিক্রিয়ায় উপস্থিত থাকে, নিজের কোনো পরিবর্তন না ঘটায় বিক্রিয়ার বেগকে বাড়ানো। পজিটিভ ক্যাটালিস্ট মানে বাড়ানো, নেগেটিভ ক্যাটালিস্ট মানে কমানো। তাহলে বিক্রিয়ার বেগকে বাড়ানোর জন্য আমরা ওই পজিটিভ ক্যাটালিস্টের রুল করছি যে এইটা আপনারা তৎক্ষণাৎ করে দেওয়ার ব্যবস্থা করুন। এই রুলটা করছে। আমরা তো সরকার লই, আমার কোথায় তো সরকার চলবে না। এইটুকু বুঝার ক্যাপাসিটিও আমি দেখছি এই সমস্ত নেতাদের নাই, কিংবা দোষ দেয়। এই ভোটে তো আদিবাসী কুর্মী সমাজ
সব থেকে বেশি প্রচার করেছে নো ভোট টু তৃণমূল। ওরাকে দোষ দে, ওরা ফ্লপ হয়ে যাক। কিন্তু সাধারণ মানুষ জানে যে মমতা ব্যানার্জিকে আমরা 17 সাল থেকে ধীরে ধীরে কথা দিয়েছিল বলে আমরা সময় দিয়েছিলাম। যখন একটা ধৈর্য সীমা অতিক্রান্ত দীর্ঘদিন ধরে, এটা একটু ফোনটা ধর না, একটু ধরে এটা ভুলে গেছে। তাইলে দীর্ঘদিন ধরে যখন সেটা করে নাই, তখন আমরা তাকে বদলানোর সিদ্ধান্ত নিই এবং সেটা প্রচার প্রসার করি। তারপরে আমরা সেটাকে কার্যকরী করার জন্য দিন রাত পরিশ্রম করেছি, এখান সেখান গেছি, মানুষকে বলেছি, মানুষ অ্যাকসেপ্ট করেছে। একদিনের এটা পরিকল্পনা, তেমনি এই 3 মাসের একটা নতুন সরকার, 3 মাসের নতুন সরকার, এই নতুন সরকারকে আমরা চাপ দিচ্ছি। আমরা তো চাপ দিব, এবার কমেন্ট জাস্টিফিকেশনের বিষয়টা চাপ দিব আমরা রাজ্য সরকারকে। আমরা চাপ দিব কাকে? বিশ্বজিৎ মাহাতোকে, আমরা চাপ দিব রাজেশ মাহাতোকে, যে আপনারা সমাজের প্রতিনিধিত্ব করতে করতে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, আপনারাকে চাপ দিতে হবে মুখ্যমন্ত্রীকে। কারণ মুখ্যমন্ত্রী আটকায় রেখেছে কমেন্ট জাস্টিফিকেশন। তাইলে মুখ্যমন্ত্রীকে চাপ দেওয়ার জন্য আমরা কাকে চাপ দিব? রাজেশ মাহাতোকে। আমরা চাপ দিব কাকে? বিশ্বজিৎ মাহাতোকে। এরাকে চাপ দিব যে আপনারা মুখ্যমন্ত্রীকে চাপ দেন কমেন্ট জাস্টিফিকেশন পাঠানোর জন্য। তো এইটুকু ধৈর্য নাই, বলছে ডায়েরি করতে হবে, নিখোঁজ হয়ে গেছে কমেন্ট জাস্টিফিকেশনের কথাটা। তো আমরা তো একটা এজেন্ডায়, একটা নির্দিষ্ট নিয়ম নীতিতে লড়াই আছি, 24 ঘন্টা লড়াইয়ে আছি। সেইটুকু ভরসা, সেইটুকু সময়, সেইটুকু ধৈর্য এদের নাই। আর আমরা 2004 সাল থেকে লড়াই করছি, 2004 সাল থেকে ধৈর্যর কোনো ঘাটতি রাখি নেই। সাজুগুজু করে আন্দোলনে যাওয়ার লোক লয়, নতুন পাঞ্জাবি সেন্ট স্প্রে করে, বগলে স্প্রে করে যাওয়া লোক লয়। 5 দিন 5 রাত লড়াইছে থাকিয়েছি, প্রত্যেকটা রেল অবরোধে থাকিয়েছি। জানি কলকাতায় হড়গুনতি অবস্থায় আমার উপরে চক্রান্ত করা হয়েছে, স্টেজ স্থান পাইনি, তাও গেছি, ছাড়ি পালাই নাই, তো কাকেও বাখানো দেয়নি, স্থান ছিল আমার, তাও গেছি, উপস্থিত থাকিয়েছি, অতগুলো বাস নিয়েও গেছি, ছাড়িয়ে পালাই নেই। আমি একটুকু সামান্য স্বার্থে সংগঠন ভাঙিয়ে দেওয়ার পক্ষে নয়। যারা আদিবাসী কুর্মী সমাজ সংগঠনকে ছাড়িয়ে দিয়ে অন্য সংগঠন গেছিল, তাদেরকে নিয়ে দুবার আমি আলোচনায় বসেছি, তার জন্য সকোজ খাইছি। আদিবাসী কুর্মী সমাজের কেন্দ্রীয় কমিটির কাছে, মূল মান্তা মানগর অজিত প্রসাদ মাহাতোর কাছে সকোজ খাইছি, ছাড়িয়ে পালাইনি। শর্ত কি? যে স্বপ্নটা দিয়ে, যে স্বপ্নটা দেখাই মানুষকে রাস্তায় নামাইছি, সেই স্বপ্ন ফুলফিল করার দায়িত্ব কাঁধে যখন নিয়েছি, ফুলফিল করেই ছাড়িব, তার আগে নয়। সুতরাং কাকেও কুৎসা করি, কাকেও অপমানিত করি, কারো দিকে তির্যক মন্তব্য করি, সোশ্যাল মাধ্যমে পোস্ট দিয়ে আদিবাসী কুর্মী সমাজকে লক্ষ্যভ্রষ্ট করতে পারবে নাই। আর এই যারা কুর্মীকে আক্রমণ করছে, কুর্মীর সংগঠনকে আক্রমণ করছে, যখন বহিরাগত আক্রমণ হচ্ছে, মানে অকুর্মীরাকে জাতি ধর্ম বর্ণ তুলে আক্রমণ করছে, তখন এদের মুখে কুলুপ সাঁটানো আছে, পাছে মারি খায়, পাছে অ্যাট্রসিটি একটা মামলা হয়ে যায়। সেই ভয়ে এরা পিন্দিয়াড় করলে লুকায় থাকে। কাদের ক্ষেত্রে? অকুর্মীরা যখন আক্রমণ করে তাদের ক্ষেত্রে। কিন্তু
কুর্মীদের পিছনে লাগতে এরা বাবা রে, বুক ফুলায়, সাইরেন বাজায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যত রকমের যা আছে, একটুকু ভুল যদি করিয়েছে। কালকের ঘটনা, অমিত শাহ সাহেবের সাথে দেখা করতে যাওয়ার জন্য অজিত মাহাতো 1 মিনিট সময় পান নাই, 1 মিনিট সময় পান। রাস্তার থেকে তুলে নিয়ে যাবে ঢোকানো হয়েছে অজিত বাবু, প্রিপারেশন তো দূরের কথা। এমন পরিস্থিতি তৈরি হয় মাঝে মাঝে এই আন্দোলনকারীদের। আমরা যখন রেল টেকা আন্দোলনকে প্রত্যাহার করেছিলাম, প্রত্যেকটা নেতৃত্বকে তুলে নিয়ে গেছে। 7 পুরুষ বলছে জেলের ঘানি টানাবো, 7 পুরুষ স্টেজকে উঠে আসুন, এই এসপি সাহেবরা বলেছিলেন। কি ভাবছে এরা? বিরাট ফুর্তি আমরা আন্দোলন করি। এই রাজেশ মাহাতো, সঞ্জয় মাহাতোর নামে সিগনেচার ছিল। ওই সিগনেচারটা রেল টেকার যে প্রথম আবেদন পত্রটা, সেই পত্রের সিগনেচার ছিল সঞ্জয় মাহাতো, রাজেশ মাহাতোর। যদি একটুকু ইতর বিশেষ হয়ে যেত, কি জন্য 2 চোখে ঘুম ছিল নাই, কি জন্য ওই ছড়ায় সেখানে জাগিয়েছিল, একটু কোনো দুর্ঘটনা ঘটে গেলে বলেই ছিল এসপি সাহেব যে 7 পুরুষ বংশে ঘাস গজাইতে দিব নাই। কি ভাবিয়েছেন আপনি? যে এই লোকটাকে জড়ো করেছেন আপনি, এই লোকটাকে জড়ো করেছেন আপনি, আপনার বক্তব্য শুনে লোকটা জড়ো হয়েছে। এই মাছটাকে সরানোর দায়িত্ব আপনার। কোথায় পালাবেন আপনি? তুলে নিয়ে আসবো, 7 পুরুষ ঘাস গজাইতে দিব না ছিল এই লোকগুলো। একদিন বলার পরে সব কাঁদছিল, যে ট্রাক চালাই দিব বলতে সবাই কাঁদছিল, সঞ্জয় দে বাঁচাও, সঞ্জয় দে উদ্ধার করো, আমাদেরকে এরকম বলে যাচ্ছে। আর কি মানসিক টর্চার সহ্য করে ওই 5-10 দিন ওইখানে রাত জাগিয়েছিল, জানে এরা মানসিক টর্চারটা। বিডিও অফিস থেকে লোক পাঠায়, এসপি থেকে লোক পাঠায়, আইসি থেকে লোক পাঠায়, ডিএম এর থেকে লোক পাঠায়, আমাকে তুলে আনা হয়েছিল এক রাইতে, জানে এরা। এরা আমাকে চাপ শিখাবে, লড়াইয়ের চাপ শিখাবে। এরা যে 4টে মৌজার আমি আবাসের দায়িত্ব নিয়েছি, আমি 15 তারিখের মধ্যে কমপ্লিট করিব, অথচ মাঝখানে আমি চলে যাচ্ছি দিল্লি, রাত জাগিয়ে আসে করে আজকেও অফিসে ঢুকেছি। অফিস থেকে আছে মিনিমাম মানে 25 না 26টা, যাই 20+ করতে পারিছি, আমি করেছি। এখন এই যে মাথা ভিজে আছে, ডুব নিয়ে আসিছি। এটা কি আপনাদের সহানুভূতি খুঁজছি আমি? না, কোনো খুঁজি নেই, কোনো সহানুভূতি আমার দরকার না। জীবনে আন্দোলনে প্রথম দিন থেকে কুর্মী একটা গ্রাম বাঁকুড়া জেলায় দেখাইতে পারিবে না যে গ্রামে আমি তালাই মিটিং করি নাই একটা দিন। কে দিয়েছে তেল খরচা? জিজ্ঞাসা করবেন না? জীবনের সমস্ত রোজগারটাই কুর্মীর পিছনে আমি কি বলব ঢালে কুর্মী আন্দোলন করি। পরিচিতির লাভটা উদ্ময় হয়ে গেছে। রিল করে আমি 16,000 ফলোয়ার তৈরি করেছি। একটা পোস্ট দিলে 3 সংখ্যা তো মানে কি বলবো বিষয়ই লয়। মিনিমাম 15 থেকে 20,000 রিচটা উদ্ময় হয়ে যাচ্ছে। খাতড়ায় ওই নো ভোট টু তৃণমূল, নো ভোট টু মমতা প্রসঙ্গে বলায় 2টা চ্যানেলে 1.5 মিলিয়ন করে ভিউ হয়েছে, রিচ হয়েছে, এটা উদ্ময় হয়ে গেছে, গাল দিয়ে হয়ে গেছে। প্রতিবাদ যদি করতে হয়
সংগঠনের যেমন প্রতিবাদ করিব, সংগঠনের বাইরের লোকের প্রতিবাদ করিব, কিন্তু এরা কি করে শুধু অজিত মাহাতোর বিরুদ্ধে লাগিয়ে পড়েছে, কিন্তু জাত তুলে ধর্ম তুলে যারা বর্ণ তুলে গালিগালাজ করছে তাদের বিরুদ্ধে এদের দম নাই। কি হবে, ফাঁসি দিবে আমার? দেখ দেখ, কিন্তু কুর্মীকে প্রতিষ্ঠার বিনিময়ে সব কি ভাবছে, আমাকে অফার অফার দেখাচ্ছে, অফার। কিনে লিয়া, বিকে লিয়া, লুট করে লিয়া, টাকা লিয়া, পয়সা লিয়া, এগুলো আমাকে অফার দেখাচ্ছে, অফার। যারা আমার সাথে ঘুরে তারা জানে বউয়ের চাকরি, বেটার পড়াশোনা, দুতলা ঘর করে দিব, ফ্ল্যাট কিনে দিব, এই সমস্ত অফারগুলো আমার কাছে ছিল। যারা করে, যারা জানে, যারা আমার সামনে ঘুরে, তারা এইগুলো জানে। তাই আমাকে খেপায় কোনো লাভ হবে না। আর যারা নিজেরা ছাড়িয়ে অন্য সংগঠন, অন্য রাজনৈতিক দলে চলে গেছেন দাদা, তারা আর অজিত মাহাতোর দিকে তাকাই আছেন কেন? আপনার রাজনৈতিক দলকে বলুন, আপনার সংগঠনকে বলুন, করেছেন তো অমুক সংগঠন, তুসুক সংগঠন, তার বহু কেন্দ্রীয় কমিটি, তার বহু কেন্দ্রীয় বড় বড় নেতা, উচ্চ শিক্ষিত, কেউ আরো বলছে 4টে ভাষায় পারদর্শীরা ভুল মেমোরেন্ডাম লিখে। ভাবুন, এরা সমালোচনা করছে আদিবাসী কর্মী সমাজের। যাই হোক, মুখে ফুলচন্দন পড়ুক, ধৈর্য ধরুন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব আদিবাসী কর্মী সমাজ যেমন ঘাড়ে তুলে নিয়েছে, তেমনি আমরা আছি, লিব। সময় তো লাগবে কি, কারণ আমরা বলেছি বিক্রিয়ার বেগকে বাড়ানোর দায়িত্ব আমরা নিয়েছি, আমরা সরকার লই। সবাইকে ধৈর্য ধরার অনুরোধ রাখছি। গড নমস্কার, জোহার জানিয়ে আমার এখনকার লাইভ এখানে শেষ করছি। জোহার।